গাজা থেকে সবাইকে সরিয়ে নিয়ে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ফিলিস্তিন, জর্ডান ও মিশর। নিজ ভূখণ্ড না ছাড়ার ঘোষণা উপত্যকার বাসিন্দাদের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা, নিহত 22, আহত শতাধিক। হিজবুল্লাহ তেল আবিব চুক্তি নিয়ে জাতিসংঘের উদ্বেগ। তালেবান নেতাদের মাথার ওপর পুরস্কার ঘোষণার হুমকি যুক্তরাষ্ট্রের। মার্কিন চোখ রাঙানি উপেক্ষা করে আফগানিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবার অভিবাসী বহনকারী মার্কিন বিমান অবতরণের অনুমতি দিল না কলম্বিয়া। জবাবে দেশটির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের। পাল্টা মার্কিন পণ্যে 50% শুল্ক আরোপের হুমকি। এবং দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে সামরিক আইন জারির মাধ্যমে বিদ্রোহের অভিযোগ। দোষী প্রমাণ হলে হতে পারে যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। গাজার বাসিন্দাদের সরিয়ে নেয়ার ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন, জর্ডান ও মিশর। এমন পরিকল্পনা অগ্রহণযোগ্য বলে দাবি করেছে দেশ তিনটির সরকার। নিজ ভূখণ্ড ছেড়ে কোনোদিন অন্য কোথাও যাবেন না বলে সাফ জানিয়েছে গাজাবাসী। 15 মাসের ইসরায়েলি আগ্রাসনে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকা। অবরুদ্ধ অঞ্চলটিতে যুদ্ধবিরতি কার্যকর হলেও কমেনি বাসিন্দাদের দুর্দশা। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক প্রস্তাব দেন। গাজার বাসিন্দাদের সরিয়ে নিতে জর্ডান ও মিশরকে আহ্বান জানান তিনি। উপত্যকাটিতে যুদ্ধবিরতি অবস্থা থেকে উন্নত অবস্থায় ফিরিয়ে আনতেই এমন প্রস্তাব বলে জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা। নিজ ভূখণ্ড ছেড়ে কোথাও যাবেন না বলে জানিয়েছেন তারা। কোনোভাবেই এ সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও উল্লেখ করেন গাজাবাসী। ট্রাম্প মনে করেন ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা সম্ভব। তাকে বলতে চাই এটি অসম্ভব। ফিলিস্তিনি জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে এই মাটি তাদের। ইসরায়েল যতই ধ্বংস চালাক, বিভক্ত করুক এবং দেখানোর চেষ্টা করুক যে তারা জিতেছে, বাস্তবে তারা জয় অর্জন করেনি। ট্রাম্পের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জানানো হয় 1948 এবং 1967 সালের পুনরাবৃত্তি হতে দেবে না তারা। জনগণ দেশ ত্যাগ করবে না বলে সাফ জানিয়ে দেয়া হয় বিবৃতিতে। ফিলিস্তিনিদেরকে সরিয়ে নেয়ার প্রস্তাব নাকচ করেছে জর্ডানও। ট্রাম্পের দেয়া প্রস্তাবের বিরোধিতায় দৃঢ় ও অবিচল বলে জানায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি। নিন্দা জানিয়েছে মিশরও। চলমান পরিস্থিতির মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় শিশুসহ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। উর্জিতা সোহেজিন, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই নিজ বাড়িতে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষায় ফিলিস্তিনি শরণার্থীরা। গাজা ধ্বংসস্তূপে পরিণত হলেও নতুন আশা নিয়ে ফেরার আয়োজন করছেন তারা। দেইর আল বালার শরণার্থী শিবিরে বাস করা হাজেম হাসৌনা ও তার পরিবারও ঘরে ফেরার আশায় ভেঙে ফেলছেন তাঁবু। তাঁবু ভেঙে গোছগাছ করার এই দৃশ্য যুদ্ধবিধ্বস্ত গাজার দেইর আল বালার একটি শরণার্থী শিবিরের। গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ শুরুর পর থেকে গৃহহারা বাসিন্দাদের জন্য শরণার্থী শিবিরের তাঁবুই ছিল একমাত্র ঠিকানা, ছিল একমাত্র আশ্রয় হিসেবে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নিজেদের বাড়িঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা। যদিও গাজা এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়, তবুও আশা নিয়ে নিজেদের ঘরে ফেরার আয়োজন করছেন। তাঁবু ভেঙে ফেরার আয়োজন করছেন গাজার দেইর আল বালার শরণার্থী শিবিরে বাস করা হাজেম হাসৌনা ও তার পরিবার। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে 2024 সালের ফেব্রুয়ারি মাসে পরিবার নিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেন হাসৌনা। তখন থেকেই অপেক্ষায় ছিলেন কবে ফিরতে পারবেন গাজার উত্তরাঞ্চলের নিজ বাড়িতে। যুদ্ধবিরতি চুক্তির পর আমাদের মন কতটা খুশি এটা কেউ দেখতে পারবে না। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এই যুদ্ধবিরতি যেন স্থায়ী হয়, আমরা যেন নিরাপদে আমাদের বাড়ি ফিরতে পারি। এটাই এখন আমাদের একমাত্র আশা। ঘরে ফেরার আনন্দের মধ্যেও গাজার ধ্বংসস্তূপে নিজেদের বাড়ির কথা ভেবে শঙ্কিত হাসৌনা। অপেক্ষা করছেন বাড়িঘর ঠিক করার জন্য মানবিক সহায়তার। কাকলি আখতার, সময় সংবাদ। বিক্ষোভে উত্তাল ইসরায়েলের তেল আবিব। 4 ইসরায়েলি বন্দীর মুক্তির পরও শহরটিতে সরকার বিরোধী আন্দোলন চলছেই।
দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ব্যানার হাতে রাজপথে নামেন শত শত মানুষ। স্থায়ীভাবে ইসরায়েল হামাস যুদ্ধের অবসান এবং গাজা থেকে বাকি জিম্মিদের দ্রুত মুক্তির দাবিও জানান তারা। এর আগে শনিবার 15 মাসেরও বেশি সময় ধরে বন্দী থাকা 4 ইসরায়েলি নারী সেনা সদস্যকে মুক্তি দেয় হামাস। ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে অন্তত 22 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 124 জন। ইসরায়েলি সেনারা দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার না করলেও তাদের শর্ত না মেনে নিজ বাসভূমির দিকে রওনা দেন দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। এ অবস্থায় লেবাননের দক্ষিণাঞ্চলের নাজুক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘে দেশটির এক মুখপাত্র। ভেঙে চুরমার হয়ে গেছে ঘরবাড়ি, বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ে আছে কেবলই ধ্বংসস্তূপ। হামাসের সঙ্গে একাত্মতা ঘোষণা করায় লেবাননের বাসিন্দাদের ওপরেও নেমে আসে ইসরায়েলি তাণ্ডব। পরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। শর্ত অনুযায়ী চুক্তি কার্যকরের 2 মাসের মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা ছিল। রোববার যুদ্ধবিরতি চুক্তির 2 মাস পূর্ণ হলেও এখনও দক্ষিণাঞ্চলে দাপটের সঙ্গে অবস্থান করছে নেতানিয়াহুর সেনারা। শুক্রবার ইসরায়েলি প্রশাসন জানায় সেনাদের সরিয়ে নিতে আরও সময় লাগবে তেল আবিবের। তবে সেনাদের উপস্থিতি অগ্রাহ্য করেই বাড়ি ফিরতে শুরু করেন দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ। পরিবার পরিজন নিয়ে ভিড় জমান লেবাননের দক্ষিণাঞ্চলের ধ্বংসস্তূপে। পৃথিবীর কোনো শক্তিই আমাদেরকে আমাদের বাড়ি ফেরা থেকে থামাতে পারবে না, বিশেষ করে ফিলিস্তিনের সীমান্তবর্তী গ্রামগুলোতে। নেতানিয়াহু একজন অসুস্থ মস্তিষ্কের মানুষ যে নিজের অহংকারের বশে এত মানুষকে খুন করেছে। আমাদের মূল লক্ষ্য এখন বাড়ি ফিরে যাওয়া। চুক্তির 7 দিন পেরিয়ে গেছে। এরপর আর কোনো ধরনের দেরি আমরা সহ্য করব না। সেখানে ইসরায়েলি সেনারা থাকলেও আমাদের কিছু যায় আসে না। তবে ঘর ফেরত দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ওপর নেমে আসে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। বিভিন্ন এলাকায় চালানো হামলায় একদিনেই হতাহত হন শতাধিক মানুষ। এ অবস্থায় হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের লেবাননের মুখপাত্র। সেনাদের প্রত্যাহার না করা পর্যন্ত বাড়িঘরে না ফিরতে লেবাননবাসীর প্রতি আহ্বান জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। তালেবান নেতাদের মাথার ওপর পুরস্কার ঘোষণার হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার দাবি, বেশ কয়েকজন মার্কিন নাগরিককে আটকে রেখেছে আফগান প্রশাসন। তাদের ফেরত না দিলে ওসামা বিন লাদেনের মাথার থেকেও বেশি অর্থের পুরস্কার ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানের চলমান উত্তেজনার মধ্যেই তালেবান সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাবুল সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নিজেদের শক্তির সক্ষমতাও দেখালো তেহরান। এক একটি যুদ্ধ জাহাজ দিয়ে ছোঁড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র, তবে এগুলো কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়। এসব যুদ্ধাস্ত্র পরিচালনা করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে। আর এর মধ্য দিয়েই প্রথমবারের মতো এআই দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাদের গ্রেট প্রোপেট অথরিটি 19 নামের বৃহৎ মহড়ায় উন্নত প্রযুক্তির অস্ত্র পরীক্ষা চালিয়েছে। এই মহড়ায় মোহাজের 6 এবং আবাবিল 5 ড্রোন থেকে কায়েম এবং আলমাস নামের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে ইরানি নৌবাহিনী তাদের সামরিক প্রস্তুতি এবং সমন্বয় উন্নত করার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর প্রতি শান্তির বার্তা পাঠায় বলে দাবি করা হয়। শান্তির বার্তা বা হুঁশিয়ারি যাই হোক, প্রতিবেশী দেশের পাশাপাশি অন্য দেশগুলোর সঙ্গেও সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে ইরান। ক্ষমতাসীন তালেবান সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে আফগানিস্তান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় রোববার তালেবানের মুখ্যমন্ত্রী মোহাম্মদ হাসান আখন্দের সঙ্গে বৈঠকে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা হয়। প্রতিবেশী দেশ ইরান ও আফগানিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য এই বৈঠক হয় বলে জানা গেছে। ইরানের কর্মকাণ্ডের উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই তালেবান নেতাদের মাথার উপর পুরস্কার ঘোষণার হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার দাবি, বেশ কিছু মার্কিন নাগরিককে আটকে রেখেছে আফগান প্রশাসন। তাদেরকে ফেরত না দিলে লাদেনের মাথার থেকেও বেশি অর্থের পুরস্কার ঘোষণা করা হবে বলেও জানান রুবিও। ইরান, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক ও সামরিক কার্যক্রম বিশ্ব রাজনীতিতে নতুন মোড় এনে দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
নাদিম মারজান, সময় সংবাদ। নিজেদের শক্তিমত্তা জানান দিতে সবচেয়ে বড় ড্রোন উন্মোচন করল ইরান। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের স্মরণে ড্রোনটির নামকরণ করা হয়েছে গাজা। প্রায় 1200 মাইল পর্যন্ত যেতে পারে ড্রোনটি, দাবি তেহরানের। গাজা নামে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন উন্মোচন করল ইরান। স্থানীয় সময় রোববার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল হুসেন সালামি এবং IRGC এরোস্পেসের কমান্ডার আমির আলী হাজিজাদে ড্রোনটি পরিদর্শন করেন। ড্রোনটি 12টি বোমা বহন করতে সক্ষম। গাজা ড্রোন সীমান্ত অভিযানে ব্যবহৃত হবে বলে জানা যায়। এর আগে গত বছর গাজা নামের এই ড্রোন তৈরির ঘোষণা দেয় ইরান। অবশেষে গাজা নামের ড্রোনটি উন্মোচন করল তারা। ড্রোনটি প্রায় 1200 মাইল পর্যন্ত যেতে পারে বলে দাবি করেছে তেহরান। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকেছে ইরান। তারই ধারাবাহিকতায় গাজায় নিহতদের স্মরণে ড্রোনের নামকরণ করা হয়। দেশে উচ্চমাত্রার নিরাপত্তা তৈরি করা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে সীমান্ত রক্ষার ক্ষেত্রে। যদি সেখানে কোনো সন্ত্রাসী বা চোরাকারবারি থাকে বা অন্যান্য কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে ড্রোনটি খুবই কার্যকর। 2023 সালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আমদানি রপ্তানিতে জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিশ্বজুড়ে ইরানি অস্ত্রের বিক্রি বেড়েছে কয়েক গুণ। যে তালিকায় উল্লেখযোগ্য অস্ত্র হলো ড্রোন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। মেক্সিকোর পর এবার অভিবাসী বহনকারী মার্কিন সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি কলম্বিয়া। জবাবে দেশটির পণ্যের ওপর কর আরোপ ও ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা মার্কিন পণ্যে 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এদিকে অবৈধ অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্র জুড়ে অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে তার প্রশাসন। শরণার্থী হিসেবে থাকার অনুমতি বাতিল হয়, অনেককে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর বিমান। রোববার অভিবাসী বহনকারী দুটো বিমানকে অবতরণ করতে দেয়নি কলম্বিয়া। দেশটির প্রেসিডেন্টের দাবি, শরণার্থীরা অনেক কষ্টে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, তাদেরকে অপরাধীদের মতো দেশে ফেরত পাঠানো গ্রহণযোগ্য না। সামরিক জাহাজ নয়, বরং বেসামরিক বিমানে সম্মানের সাথে তাদের ফেরত পাঠানো হলে গ্রহণ করতে রাজি আছে কলম্বিয়া সরকার। এর আগে অভিবাসী বহনকারী বিমান অবতরণ করতে অস্বীকৃতি জানিয়েছিল মেক্সিকো। কলম্বিয়া সরকারের এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে দেশটির পণ্যের উপর 25% কর আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে কলম্বিয়ার পর্যটক ও নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞার কথাও জানিয়েছেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অবৈধ অভিবাসীদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গেল এক সপ্তাহে বহু অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। রাহানুল রানা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। চীনের বিভিন্ন অঞ্চলে ভারী তুষারপাত ও শৈত্যপ্রবাহ, ব্যাহত যান চলাচল, নীল ও হলুদ সতর্কতা জারি। ঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে চলছে উদ্ধার কাজ। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে এক আলাপে নিজেই এই সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে শত শত কোটি ডলারের পণ্য কিনতে রাজি হওয়ায় নিজের প্রথম মেয়াদেও সৌদি আরব সফর শুরু করবেন তিনি। ট্রাম্প তার প্রথম মেয়াদে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার হিসেবে চিহ্নিত করেছিলেন। সামরিক আইন জারির মাধ্যমে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার অভিযোগে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে অভিযুক্ত করেছেন দেশটির আদালত। গণমাধ্যম বলছে, বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত প্রেসিডেন্টের সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। গেল বছর ডিসেম্বরে মাত্র 6 ঘন্টার জন্য সামরিক আইন জারি করাই কাল হলো দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের জন্য। এই ঘটনার জেরে অভিশংসিত হওয়ার পর কিছুদিন ধরে আটক আছেন সিউলের বন্দিশালায়। এবার অভিযুক্ত হলেন সামরিক আইন জারির মাধ্যমে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার অভিযোগে।
তদন্তকারী পক্ষের আইনজীবীদের বরাতে বিভিন্ন গণমাধ্যম জানায় সামরিক আইন জারির ঘটনায় বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ইয়ন সক ইয়েলকে। রাষ্ট্রপক্ষ বলছে গেল সপ্তাহে ইয়নের বিরুদ্ধে আইনজীবীদের দায়ের করা অভিযোগ এবং পেশ করা প্রমাণ বিশ্লেষণের পর এই সিদ্ধান্ত নেন আদালত। গণমাধ্যম আরো বলছে বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত হলে আইন অনুযায়ী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায় মুক্তির কোনো সুযোগ নেই। এর সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট এ ধরনের অপরাধে অভিযুক্ত হন। এর আগে গেল সপ্তাহে 2 বার ইয়নকে আটকের সময়সীমা বাড়াতে আবেদন করেন তদন্তকারী দল, তবে আবেদন খারিজ করে দেন আদালত। অভিযুক্ত করা না হলে সোমবার তাকে মুক্তি দিতে হতো তদন্তকারীদের। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। সংঘাত যেন পিছু ছাড়ছে না মধ্য আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রের। শনিবার দেশটির পূর্বাঞ্চলে M23 বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর 13 সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 9 জনই দক্ষিণ আফ্রিকার সেনা সদস্য। কঙ্গোর তুতসিস আদিবাসীদের সশস্ত্র গোষ্ঠী M23 একসময় কঙ্গোর সেনাদের সঙ্গে কাজ করলেও 2012 সালে বিদ্রোহী গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেই দেশটির পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকা দখলে নিতে থাকে। এরই মধ্যে মিনোভা এবং মাসিসি শহর দখলে নিয়েছে গোষ্ঠীটি। সম্প্রতি খনিজ সমৃদ্ধ অঞ্চল গোমা দখলের চেষ্টা করে M23। এতে একের পর এক সংঘর্ষে জড়ায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে। গোমার মিলিটারি গভর্নরের মৃত্যুর পর লড়াই তীব্র আকার ধারণ করে। সংঘাত মোকাবিলায় 14,000 শান্তিরক্ষী মোতায়েন করে জাতিসংঘ। শনিবার বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে নিহত হন 13 শান্তিরক্ষী। এদের মধ্যে 9 জনই দক্ষিণ আফ্রিকার সেনা বলে জানা গেছে। নিহতদের মধ্যে বাকি 4 সেনার 3 জন মালাউইর এবং 1 জন উরুগুয়ের। কঙ্গোর পূর্বাঞ্চলীয় এই শহরটিতে প্রায় 10 লাখ মানুষের বাস। সংঘাতের কারণে চলতি বছরই প্রায় 4 লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। অনেকে আবার সেনাদের সঙ্গে এক হয়ে কাজ করছেন। দেশের প্রয়োজনে অস্ত্র হাতে যুদ্ধ করতেও প্রস্তুত তারা। আমরা ক্ষুব্ধ। আমরা চাই আমাদের অস্ত্র দেয়া হোক, যাতে আমরা আমাদের দেশ রক্ষা করতে পারি। যদি আমরা মারাও যাই, তবুও বিশ্ব জানুক আমরা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছি। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের গোমা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। প্রয়োজনের অতিরিক্ত কর্মীদের সরিয়ে নিচ্ছে জাতিসংঘ। অন্যদিকে বিদ্রোহের পেছনে রুয়ান্ডার হাত রয়েছে এমন অভিযোগ এনে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কঙ্গো। যদিও এ বিষয়ে এখনো কিছু জানায়নি রুয়ান্ডা। সহিংসতা বন্ধে কঙ্গো ও রুয়ান্ডার নেতাদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান তিনি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। চীনের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে ভারী তুষারপাত ও শৈত্যপ্রবাহ। জারি করা হয়েছে নীল ও হলুদ সতর্কতা। বরফের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। পরিস্থিতি স্বাভাবিক করতে নেওয়া হয়েছে পদক্ষেপ। তীব্র তুষারপাতে বিপর্যস্ত চীনের উত্তরাঞ্চল। চলছে রাস্তা থেকে বরফ সরানোর কাজ। স্থানীয় সময় শনিবার থেকে শৈত্যপ্রবাহ ও তুষারপাতের সম্মুখীন হয় দেশটির শানসি প্রদেশের লিউলিয়াং শহর। রাস্তা জুড়ে বরফ অতিমাত্রায় জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জমে থাকা বরফ সরানোর জন্য পর্যাপ্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় পরিবহন কর্তৃপক্ষ। একই অবস্থা দেখা মেলে চীনের হুবেই প্রদেশেও। দেশটির পূর্বাঞ্চলেও তীব্র শীত দেখা দিয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। অঞ্চলগুলোতে তুষারপাত ও শৈত্যপ্রবাহের জন্য নীল ও তীব্র বাতাসের জন্য জারি করা হয় হলুদ সতর্কতা। শেননং জিয়াং মহাসড়কের তুষার অপসারণ করতে কর্মীরা লবণের ব্যবহার করে। এছাড়াও দেশটির শিয়ান শহরের উডান পর্বতে বরফ জমে বহু পর্যটক আটকা পড়লে পরবর্তীতে তাদেরকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার খাতিরে পর্বতটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এদিকে চীনের রাজধানী বেইজিংয়ে বছরের প্রথম তুষারের দেখা মিলেছে। আগামী দিনগুলোতে ইনার মঙ্গোলিয়া, লিওয়ানিং, জিলিং এবং শাংডং সহ দেশের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলোতে ভারী তুষারপাত ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তীব্র তুষারপাতে বাসিন্দাদের নাজেহাল দশা এবং যোগাযোগ ব্যবস্থায় ধস নামলেও হুনান প্রদেশের চিড়িয়াখানায় আনন্দে দিন কাটছে পান্ডার। লুইয়াং নামের পান্ডাটি তুষারের মাঝে ব্যাপক আনন্দ খুঁজে নিয়েছে বলে জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। শক্তিশালী ঝড় ইউইনের আঘাতে বিপর্যস্ত যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে চলছে বিদ্যুতের লাইন মেরামত ও রাস্তাঘাট পরিষ্কারের কাজ। শুক্রবার আঘাত হানা এই ঝড়ের প্রভাবে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন বহু বাসিন্দা। এদিকে এই ঝড়ের রেশ না কাটতেই যুক্তরাজ্যে নতুন ঝড় আঘাত হানতে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
শক্তিশালী ঝড় ইওইনের আঘাতের চিহ্ন এখনও স্পষ্ট যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে। এর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বিভিন্ন অঞ্চলের বহু মানুষ। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন অঞ্চলগুলোর অনেক বাসিন্দা। ঘন্টায় 100 থেকে 114 মাইল বেগে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় ভেঙে যাওয়া গাছ, রাস্তা ও বাড়িঘর থেকে সরাতে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এখনও বন্ধ হয়ে আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও রেল লাইন। যাতায়াত ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ইওইনের রেশ কাটতে না কাটতেই যুক্তরাজ্যে নতুন ঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। এরই মধ্যে দেখা দিয়েছে প্রচণ্ড ঝোড়ো হাওয়া। অঞ্চল জুড়ে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। কাকলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ফ্রান্সে বৈধতা পাওয়া কঠিন হলো অভিবাসীদের জন্য। ফরাসি ভাষার দক্ষতা প্রমাণ সহ নানা শর্ত জুড়ে দিয়ে নতুন সার্কুলার জারি। ভুগতে হতে পারে বাংলাদেশিদেরও। প্রাণী নয়, চীনের ল্যাব থেকেই মহামারী করোনা ছড়ানোর সম্ভাবনা বেশি বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। গেল শনিবার কোভিড প্রাদুর্ভাবের উৎস সম্পর্কে একটি নতুন মূল্যায়ন প্রকাশ করেছে সিআইএ। গোয়েন্দা সংস্থাটির নতুন পরিচালকের দাবি, ভাইরাসটি সম্ভবত চীনের ওয়াহান ইনস্টিটিউট অব ভাইরোলজির একটি লিক থেকেই ছড়িয়ে পড়েছিল। ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নিয়োগপ্রাপ্ত র্যাডক্লিফ বৃহস্পতিবার সংস্থাটির দায়িত্ব নিয়েছেন। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে র্যাডক্লিফ জাতীয় গোয়েন্দা পরিচালক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি করোনা ভাইরাসের ল্যাব লিক তথ্যকে সমর্থন করে আসছেন। ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীবাহী নৌযান ডুবির ঘটনায় 2 শিশুর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 17 জনকে। স্থানীয় সময় রোববার ভোর রাতে ইতালির মিলান শহরের কাছে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয় বলে জানায় জার্মান বেসরকারি সংস্থা সি-পান্স। হেলিকপ্টারের মাধ্যমে এক নারী ও গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী দল। এ ঘটনায় 2 জনের নিখোঁজ থাকার খবর নিশ্চিত করে তারা। আন্তর্জাতিক সময়। জার্মানিতে কট্টর ডানপন্থী ও অভিবাসন বিরোধী রাজনৈতিক দল এএফডির বিরুদ্ধে সমাবেশ করেছে হাজারো মানুষ। দেশটির রাজধানী বার্লিন সহ বেশ কয়েকটি শহরে সমাবেশে অংশ নিয়ে এফডি সহ উগ্রবাদী দলগুলোকে নিষিদ্ধ করার দাবিও তোলেন বিক্ষোভকারীরা। বিটু বড়ুয়ার রিপোর্ট। জার্মানির আগাম জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এই মুহূর্তে চ্যান্সেলর ওলাফ শালসের ক্ষমতাসীন রাজনৈতিক দল এসপিডি, রোবিয়াট হাবেকের গ্রিন পার্টি, প্রগতিশীল সিডিইউ ও বায়ার্নের সিএসইউ সহ দেশটির রাজনৈতিক দলগুলো ব্যস্ত তাদের নিজেদের ঘর গোছাতে। তবে সাম্প্রতিক সময়ে চরম রক্ষণশীল ও অভিবাসী বিদ্বেষী রাজনৈতিক দল এএফডির নির্বাচনী প্রচারণা ও জনপ্রিয়তায় শঙ্কিত সাধারণ মানুষ। দলটিকে ঠেকাতে শনিবার বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গের গেটের সামনে উগ্রবাদী রাজনীতির বিরুদ্ধে লেখা নানা প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে জড়ো হন হাজার হাজার মানুষ। দেখুন, সামনে আমাদের নির্বাচন, তবে নির্বাচনী পরিবেশ দেখে ভীষণ ভয় হচ্ছে। আমাদের দেশের উগ্রবাদী ও অভিবাসন ও গণতন্ত্র বিরোধী রাজনৈতিক দল এফডির কর্মকাণ্ডে, অথচ দলটি জনপ্রিয়তা বাড়ছেই। দলটাকে রুখতেই আমরা এখানে এসেছি। ডানপন্থী দল এএফডিকে নিয়ে ভয় আমার মনেও বাসা বেঁধেছে। বিশেষ করে আমাদের স্কুলগুলোতে এখন আলোচনার বিষয় দলটি নির্বাচনে জয়ী হলে স্কুলে থাকা অভিবাসী শিক্ষার্থীদের কি হবে তা নিয়ে। তাই জার্মানিকে ডানপন্থা থেকে রক্ষা করতেই আমরা এখানে এসেছি। এদিন বার্লিনের পাশাপাশি জাকসেন আনহাল্ট ও নর্থ রাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের কোলন শহরের প্রাণকেন্দ্রেও বিক্ষোভ করে কয়েকশো বিক্ষোভকারী। সেখানেও দাবি ওঠে এএফডির নিষিদ্ধের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে নিম্নমুখী জার্মানির অর্থনীতি, প্রগতিশীল দলগুলোর ভুল নীতি ও গত কয়েক বছর ধরে হত্যাকাণ্ড সহ অভিবাসীদের দ্বারা নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণেই জনপ্রিয়তা বাড়ছে এএফডির। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। 2023 সালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার বিচারের দাবিতে গ্রিসে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী এথেন্সে পার্লামেন্টের সামনে শান্তিপূর্ণভাবে র্যালি করেন দুর্ঘটনায় নিহতদের পরিবার ও সাধারণ মানুষ। পরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালানো হয়। এক পর্যায়ে 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন।
পাকিস্তানে একটি যাত্রীবাহী বাসে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। রোববার খুজদার শহর থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পুলিশ সেখানে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান জেলা কমিশনার। রাস্তার পাশের একটি গাড়িতে রাখা আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস থেকে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এখন পর্যন্ত এর দায় স্বীকার করেনি কেউ। আন্তর্জাতিক সময়, ফ্রান্সে বৈধতা পাওয়া আরও কঠিন হলো অভিবাসীদের জন্য। নতুন নিয়মে নানা শর্ত জুড়ে দিয়ে নতুন সার্কুলার জারি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ বিবেচনায় বৈধতা দিতে ন্যূনতম বসবাসের সময়সীমা, ফরাসি ভাষার দক্ষতা প্রমাণ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার শর্ত রাখা হয়েছে। দেশটির এমন পদক্ষেপে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য বৈধতা পাওয়া কঠিন হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গেল কয়েক বছর ধরেই অভিবাসন আইনে পরিবর্তন আনছে ফ্রান্স। এরই ধারাবাহিকতায় এবার কাগজপত্রহীন অভিবাসীদের বৈধতা দেওয়ার ক্ষেত্রে নিয়ম কঠিন করল দেশটি। অনথিভুক্তদের নিয়মিতকরণের শর্ত আরোপ করে গেল বৃহস্পতিবার একটি সার্কুলার জারি করেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইও। নতুন নিয়মে নিয়মিতকরণের জন্য ফ্রান্সে 5 থেকে 7 বছর বসবাসের শর্ত আরোপ করা হয়েছে। আগে ক্ষেত্রবিশেষে 3 বা 5 বছর হলেই আবেদন করা যেত। এখন থেকে আবেদনকারীদের ফরাসি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে। এছাড়া ফরাসি নাগরিকদের জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছেন কিংবা কোনো আইনি জটিলতায় ফ্রান্স ত্যাগে বাধা আছে এমন কাউকে বৈধতা দেয়া হবে না বলেও জানান ব্রুনো। 2012 সালে ফ্রান্সের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস অনথিভুক্ত অভিবাসী কর্মীদের সহজ পদ্ধতিতে দেশটিতে নিয়মিতকরণের একটি ব্যবস্থা চালু করেন। এর নাম দেন সার্কুলার ভালস। এই পদ্ধতিতে প্রতি বছর দেশটিতে প্রায় 30,000-এর বেশি অনিয়মিত অভিবাসী নিয়মিত হতে পারতেন। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নতুন জারি করা সার্কুলারে প্রবাসী বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য বৈধতা পাওয়া কঠিন হয়ে যাবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আধুনিক অস্ট্রেলীয়দের কাছে জাতীয় দিবস আর আদিবাসীদের কাছে নিজেদের ভূমি হারানোর শোকের দিন। এভাবেই প্রতি বছরের মতো রোববার দেশ জুড়ে পালিত হয় অস্ট্রেলিয়া ডে। দিনটিকে কেন্দ্র করে নানা উৎসবের আয়োজন করা হয়। অস্ট্রেলিয়া থেকে এস.এম. আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। এবছর অস্ট্রেলিয়া দিবসে প্রায় 16,000-এরও বেশি অভিবাসীকে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব প্রদান করা হয়। রাজধানী ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি তাদের হাতে সনদ তুলে দেন। সারা দেশে মহাসমারোহে অস্ট্রেলিয়া ডে পালিত হলেও আদিবাসীরা এই দিনটিকে স্মরণ করেন স্বদেশ হারানোর বেদনা নিয়ে শোকের দিবস হিসেবে। অস্ট্রেলিয়া ডে বাতিল করে দিনটিকে দখল দিবস হিসেবে পালন করে তারা। সিডনির অপেরা হাউসে ঐতিহ্যবাহী চিত্রকর্মে লেজার লাইটের আলোয় অস্ট্রেলিয়ার ইতিহাস তুলে ধরা হয়। এছাড়া প্রতিটি বড় শহরে সন্ধ্যায় আতশবাজির ঝলকানি, কনসার্ট সহ আয়োজন করা হয় মনোমুগ্ধকর জলের খেলার। প্রতি বছরই অস্ট্রেলিয়া দিবসের বিতর্কে নতুন ধোঁয়া উঠলেও দিনে দিনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে স্থায়ী আবাস গড়া নতুন নাগরিকদের কাছে দিনটি জনপ্রিয় হচ্ছে। দিনটিকে ঘিরে অস্ট্রেলিয়া জুড়ে নানা আনন্দ উৎসবের আয়োজন করা হয়। সূর্যোদয়ের পর থেকেই সৈকত সহ শহর জুড়ে ঐতিহ্যবাহী আদিবাসীদের পরিবেশনা প্রদর্শিত হয়। 1788 সালের 26 জানুয়ারি অস্ট্রেলিয়ার রাজ্য নিউ সাউথ ওয়েলসের সিডনির পোর্ট জ্যাকসনে ব্রিটিশ জাহাজের প্রথম বহর নোঙর করে গভর্নর আর্থার ফিলিপ ব্রিটিশ পতাকা উত্তোলন করেন। নিউ সাউথ ওয়েলসের গভর্নর লেচল্যান্ড ম্যাকুয়ারি 1818 সালে আনুষ্ঠানিকভাবে দিনটিকে অস্ট্রেলিয়া দিবস হিসেবে স্বীকৃতি দেন, ঘোষণা করেন সরকারি ছুটির। এরপর 1935 সালে অস্ট্রেলিয়ার সব অঙ্গরাজ্য একযোগে দিনটিকে অস্ট্রেলিয়া দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে বিশেষ মর্যাদায় সরকারিভাবে উদযাপনের উদ্যোগ নেয়। আদিবাসীদের ভূখণ্ড ব্রিটিশরা দখল করে নিলেও বর্তমানের আধুনিক অস্ট্রেলিয়া একটি শক্তিশালী অর্থনীতি, সমৃদ্ধ মিশ্র জাতি ও সংস্কৃতির দেশ। অস্ট্রেলিয়া দিবসে প্রবাসী বাংলাদেশিদের একটি বড় সংখ্যা অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ার সুযোগ পেয়েছেন। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। সরকারি সহায়তায় কোনো রাজনৈতিক দলের সৃষ্টি হলে আগামীর জন্য তা শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সৌদি আরবের জেদ্দায় প্রবাসীদের সঙ্গে এক মত বিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। জয়নুল আবদিন বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের মাধ্যমে নির্বাচনকালীন পরিস্থিতি তৈরি করার জন্য কাজ করছে, তবে যে কোনো বিলম্ব জনগণের মধ্যে সন্দেহ তৈরি করতে পারে।
সরকারের অধীনস্থ থেকে ডিজিডিএফআইয়ের মাধ্যমে একটা দল গঠন করার যে প্রক্রিয়া, এটা শুভ নয়। কারণ এই কারণে শুভ না, 111 সরকারও সেই বেগম খালেদা জিয়াকে -2 নামে একজনকে মাইনাস করে বাকিটিকে ক্ষমতা বসিয়েছে। সেখানে এইসব সন্দেহ জাগতে পারে জনগণ বিশ্বাস করে এবং জনগণের আশা স্বল্প সময়ের মধ্যেই যেটা প্রয়োজন সেই সংস্কারটুকু করে দেশে একটা নির্বাচন তফসিল ঘোষণা করা, কারণ বিলম্বিত হলেই মানুষের মধ্যে সন্দেহ জাগে। দেখছেন আন্তর্জাতিক সময়। ভালোবাসা দিবস উপলক্ষে সারা বিশ্বে ফুলের চাহিদা বেড়ে যায় বহুগুণ। এই বিশেষ দিনকে কেন্দ্র করে ইকুয়েডরের ফুল উৎপাদনকারীরা নিরলস পরিশ্রম করেছেন। যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিশ্বের নানা প্রান্তে পাঠানো হবে দেশটির গোলাপ। 2025 সালে ফুল রফতানির পরিমাণ 3 থেকে 5% বাড়বে বলে আশা করা হচ্ছে। আসছে ভালোবাসা দিবস। দিনটিকে স্মরণীয় করে রাখতে পছন্দের মানুষটিকে ফুল দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ করার প্রথা বহুকাল থেকেই। এ সময় সারা বিশ্বে উল্লেখযোগ্যভাবে ফুলের চাহিদা বেড়ে যায়, আর এই চাহিদা মেটাতে ইকুয়েডরের ফুল চাষিরা নিরলস কাজ করে যাচ্ছেন। ইকুয়েডর পরিচিত বিশ্বের সেরা মানের গোলাপের জন্য। বিশেষ ভূপ্রকৃতি ও সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থানের কারণে এখানকার ফুলের ডাঁটা দীর্ঘ এবং পাপড়ি বড় হয়। স্থানীয় উৎপাদনকারীরা প্রতিদিন হাজার হাজার ফুল বাছাই ও প্যাকেজিং করছেন। যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিশ্বের নানা প্রান্তে পাঠানো হবে দেশটির গোলাপ। দেশটির অন্যতম প্রধান রপ্তানি পণ্য হলো ফুল। এই সময়ে ইকুয়েডরের কুইটো আন্তর্জাতিক বিমানবন্দরেও বৈশ্বিক চাহিদা মেটাতে দ্বিগুণ সক্ষমতার সঙ্গে কাজ চলে। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2025 সালে ভালোবাসা দিবসের জন্য ফুল রপ্তানির পরিমাণ 3 থেকে 5% বাড়বে বলে আশা করা হচ্ছে। ভালোবাসা দিবস উপলক্ষে ইকুয়েডরের ফুল চাষিরা যেন প্রকৃতির স্নিগ্ধতার বার্তায় পৌঁছে দিচ্ছেন বিশ্বের নানা প্রান্তে। তাদের আশা, ফুলের এই মিষ্টি সুবাস ভালোবাসা ছড়িয়ে দিবে সবার মনে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইয়েমেনে কমলার বাগান দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দিক উন্মোচন করছে। লাল মাটি আর খরার প্রভাবের মধ্যেও সবুজের সচ্ছলতা ছড়াচ্ছে বিশাল কমলার বাগান। স্থানীয় কৃষকদের অক্লান্ত পরিশ্রমে এই অঞ্চলটি দেশের কৃষি খাত উন্নয়নে ভূমিকা রাখছে। উচ্চমানের ফল আকর্ষণ করছে এখন বাইরের বাজারও। শুষ্ক মরুর দেশ হিসেবে পরিচিত ইয়েমেন, দেশটির মারিব প্রদেশে বিস্তীর্ণ 6300 হেক্টর জুড়ে কমলার বাগান গড়ে উঠেছে। লাল মাটি আর খরার প্রভাবের মধ্যেও সবুজের মুগ্ধতা ছড়াচ্ছে বিশাল এই বাগান। পরিচিতি পাচ্ছে দেশের সাইট্রাস ফলের রাজধানী হিসেবে। প্রতি বছর প্রায় 1,45,000 টন কমলা উৎপাদিত হচ্ছে এখানে, যা দেশের মোট কমলা উৎপাদনের 74%। এই অঞ্চলের কমলার বিশেষ বৈশিষ্ট্য হলো এর উচ্চমান। নেভেল, নেভলেট এবং নিউ হল প্রজাতির কমলাগুলো শীতকালীন ফল হিসেবে খুবই জনপ্রিয়। বাগানগুলোর কর্মপরিবেশও বেশ প্রশংসনীয়। এখানে প্রতিদিন শতাধিক শ্রমিক সুনিপুণভাবে কমলা সংগ্রহ এবং প্যাকেজিংয়ের কাজে নিয়োজিত। কমলার মান ধরে রাখতে পুরো প্রক্রিয়ায় অত্যন্ত যত্নশীলভাবে কাজ করা হয়। দেশের পাশাপাশি এই অঞ্চলের কমলা এখন আন্তর্জাতিক বাজারেও পরিচিতি পাচ্ছে। তবে এই সাফল্যের পাশাপাশি রয়েছে চ্যালেঞ্জও। স্থানীয় কৃষকরা বলছেন, বাজারে প্রবেশের সীমাবদ্ধতা, রপ্তানি কেন্দ্রিক বিনিয়োগের অভাব এবং পর্যাপ্ত গবেষণা প্রতিষ্ঠান না থাকায় সঠিকভাবে বাজারজাত করা সম্ভব হচ্ছে না। তবুও মারিবের কমলার সাফল্য ইয়েমেনের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক অবকাঠামো, বাজার সংযোগ এবং গবেষণার সমন্বয়ে এই খাতটি আন্তর্জাতিক বাজারে আরও বেশি জায়গা করে নিতে সক্ষম হবে বলে আশাবাদী স্থানীয় কৃষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আর্জেন্টিনার রাজধানীতে চীনা নববর্ষ উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। বুয়েনোস আইরেসের চায়না টাউনে জড়ো হন দেশটিতে বসবাসরত চীনা নাগরিকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও। ঐতিহ্যবাহী নাচ, গান ও সাজসজ্জার মধ্য দিয়ে বরণ করে নিচ্ছেন চীনা নতুন বছর। রং বেরঙের ড্রাগন নিয়ে নেচে বেড়ানোর দৃশ্যটি লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার রাজধানীর উপলক্ষ চীনা চান্দ্র নববর্ষ। এ উপলক্ষে বুয়েনোস আইরেসের চায়না টাউনে জড়ো হন শত শত মানুষ। দেশটিতে বসবাসরত চীনা নাগরিকদের পাশাপাশি আর্জেন্টিনার স্থানীয় বাসিন্দারাও যোগ দেন এতে। প্রতি বছরই এখানে আয়োজন করা হয় এই উৎসবের। এবারও দেখা মিলল ঐতিহ্যবাহী নাচ, গান, সাজসজ্জা ও খাবারের সমাহারের।
আর্জেন্টিনায় সব মিলিয়ে আনুমানিক 1.5 লাখ চীনা নাগরিক ও চীনা বংশোদ্ভূত মানুষের বাস। চীনের ঐতিহ্যবাহী এ ধরনের উৎসবের আয়োজন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে চীনের সংস্কৃতির মেলবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চীনা চান্দ্র বছরের উদযাপন উপভোগ করেন বুয়েনোস আইরেসে ঘুরতে আসা পর্যটকেরাও। ড্রাগনের সঙ্গে নাচটি উপভোগ করছি আমরা। বুয়েনোস আইরেসে 3 বছর ধরে বাস করছি। প্রতি বছরই আমরা এই উদযাপন দেখতে আসি। চীনা নববর্ষের এই উদযাপন চলে 15 দিন ব্যাপী। চীনা সংস্কৃতির বিভিন্ন আচার অনুষ্ঠান ও নিয়ম কানুনের মধ্য দিয়ে উদযাপিত এই উৎসব নজর কাড়ে বিশ্বের অন্যান্য দেশের বাসিন্দাদেরও। কাকুলি আখতার, সময় সংবাদ। চীনা চান্দ্রবর্ষ বা লুনার নিউ ইয়ারকে স্বাগত জানাতে কুকুরদের জন্য এক ভিন্ন ধর্মী ভোজের আয়োজন করা হয়েছে। মাংস এবং সবজির সমন্বয়ে তৈরি করা হয়েছে বিশেষ খাবার। এমন আয়োজন নজর কেড়েছে সবার। আর কয়েকদিন পরই চীনা বাসিন্দারা স্বাগত জানাবেন লুনার নিউ ইয়ার। নতুন বছর শুরুর আগে চীনের পোষা প্রাণীদের জন্য আয়োজন করা হয়েছে এক ভিন্নধর্মী ভোজ। ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে কুকুরদের জন্য পরিবেশিত হয়েছে বিশেষ খাবার, যা পশুপ্রেমীদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। চীনের বিভিন্ন রেস্তোরাঁ এবং অনলাইন দোকানগুলো এখন পোষা প্রাণীদের জন্য লুনার নিউ ইয়ার খাদ্য তালিকা তৈরি করছে। কুকুরদের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ খাবার, যেখানে রয়েছে মাংস এবং সবজির পুষ্টিকর সমন্বয়। এছাড়া ঐতিহ্যবাহী নানা খাবারগুলো নতুন রূপে তৈরি করা হয়েছে পোষা প্রাণীদের উপযোগী করে। দেশটির পোষা প্রাণীদের প্রতি মানুষের ভালোবাসা দিন দিন বাড়ছে। অনেকেই এখন পোষা প্রাণী গ্রহণ করছেন এবং তাদের পরিবারের অংশ হিসেবেই বিবেচনা করছেন। এতে পোষা প্রাণীদের যত্ন নেওয়ার বাজার উল্লেখযোগ্যভাবে বেড়ে প্রায় 94.6 বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। লুনার নিউ ইয়ার উপলক্ষে পোষা প্রাণীদের জন্য এমন ভোজ মানুষ ও পশুর বন্ধনের উজ্জ্বল উদাহরণ। এই উদযাপনের মাধ্যমে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি পোষা প্রাণীদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করছেন চীনের বাসিন্দারা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজা থেকে সবাইকে সরিয়ে নেয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ফিলিস্তিন, জর্ডান ও মিশর। নিজ ভূখণ্ড না ছাড়ার ঘোষণা উপত্যকার বাসিন্দাদের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা, নিহত 22, আহত শতাধিক। হিজবুল্লাহ তেল আবিব চুক্তি নিয়ে জাতিসংঘের উদ্বেগ। এবং এবার অভিবাসী বহনকারী মার্কিন বিমান অবতরণের অনুমতি দিল না কলম্বিয়া। জবাবে দেশটির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের। পাল্টা মার্কিন পণ্যে 50% শুল্ক আরোপের হুমকি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।